গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এত রোদ্দুর পড়েছে, জামা কাপড় মেলতে এসে আমি হাফ সিদ্ধ হয়ে গেলাম। কিন্তু কি করব বলো, জামা কাপড় তো মেলতেই হবে। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড প্রচন্ড রোদ্দুর গো। দেখো কেমন ডিগবাজি খেলে। ফোনটা নিতে গেছি, ফোনটা হাত থেকে পড়ে গেছে। একটা ড্রপ খেলো, ডিগবাজিটা ভালো খেয়েছো। সকাল সকাল ভিডিও শুরুতেই তোমাদেরকে ফেলে দিয়েছি। ব্যথা পাওনি তো কেউ? এই দেখো, আমি মনে হচ্ছে কি ছাদে বসে থাকি ঘন্টা খানেক, ইচ্ছে করছে জানি না কেন। বিশ্বাস করো, অন গড বলছি। কি হয় তারপরে, ওই কি হবে বলো তো, ওই কালকে যেমন রাত্রির 2টো পর্যন্ত মাথা যন্ত্রণায় কান্না করেছি, ওটাই হবে ফলাফল। ফলাফল জেনেও যে দোষ করে তাকে কি বলবে বলো। চলো নিচে যাই, রান্না বসাতে হবে। জামা কাপড় মেলতে এসেই তো আমার একদম যা এনার্জি ছিল, যা শক্তি ক্ষমতা সবকিছু রোদ্দুরে শুষে নিল। মেয়ে পড়ছে ম্যাডামের কাছে, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এই রান্না বসাতে যাওয়ার আগে জামা কাপড়টা মেলে নিলাম। পড়ছে, চলো রান্না কি করবো চলো তোমাদেরকে দেখাই। কালকে মা এসেছিল সন্ধ্যাবেলা, তোমাদেরকে তো বললাম মাকে দিয়ে সবজি কাটিয়ে নিয়েছি। গতকালকের ব্লগে হয়তো কিছুটা দেখেছো যে মা সবজি কেটে দিচ্ছিল। ও সবজি যদি কাটা থাকে তাহলে রান্না তো বাই হাত কা খেল। চলো এই যে ফ্ল্যাশ জাল রে, হ্যাঁ এই যে বাঁধাকপির ঘন্ট করব, পেঁয়াজ কলি ভাজা করব, মটরশুঁটিটা বাঁধাকপিতে যাবে, আর ধনেপাতা বাটা, আর ডাল। 4 রকম রান্না করব। ডাল করব, বাঁধাকপির ঘন্ট করব, পেঁয়াজ কলি ভাজা আর ধনেপাতা বাটা। 4 রকম রান্না করব। চলো আগে পেঁয়াজ কলিটা ভাজি। পেঁয়াজ কলিটা ভাজতে ভাজতে আমার মা তো আলুটাকে কাটা হয়নি, তো আলুটা এখন কাটবো। পেঁয়াজ কলিটা ভাজতে ভাজতে আলুটা কাটা হয়ে যাবে, তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর তারপরে পরে ভাত করছি। এখন সময় হচ্ছে সকাল 11:30। এখনই রান্না বসাই দিই, কাটায় কাটায় একদম। তো বন্ধুরা, এই যে এখানে পেঁয়াজ কলি ভাজাটা আগে করে নিয়েছি। ছোট কড়াইটাই করলেই হতো, বড়টাই একদম তলায় পড়ে রইলো, কিন্তু ইচ্ছে করে এটাই করলাম, কারণ বাঁধাকপিটা একটু রিল্যাক্সে নাড়তে পারবো, এটাই বুঝলে। আর 2টো নাড়ার লাগাবো না, এটাতেই সব হয়ে যাবে। এই তো এক্ষুনি ঝটপট করে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1:30। অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম। ভেবেছিলাম যে রান্না করতে করতে ভিডিও শ্যুট করব, কিন্তু এত মাথা গরম হয়ে গেল। রান্না করছিলাম যখন, তখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তারপরে সেই জানলা বন্ধ করা, ছাদে জামা কাপড় দেখেছিলে সকালে কত মেলেছিলাম। তারপরে কি আর মাথা ঠিক থাকে না মন ঠিক থাকে বলো। জামা কাপড়গুলো ঠিকমতো শোকালো না, রান্নাগুলো তাড়াতাড়ি করে নামাতে হলো, কারণ বৃষ্টির জল জানলা দিয়ে ঢোকে তোমরা জানো। সব কিছু মিলিয়ে এতক্ষণ আর ব্লগ করতে পারিনি, নাহলে খুব মুড নিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম। যাই হোক, আর কি করা যাবে। এখন দেখো আবার রোদ্দুর উঠেছে। এখন কি আবার ছাদে আসবো জামা কাপড়গুলো মেলতে? আকাশে কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না, জানি না আর বৃষ্টি হবে কিনা। একটা চান্স নিয়ে দেখি, আরেকবার যদি মেলা যায়। না হলে পরে এগুলো না শুকালে সমস্যা হয়ে যাবে। জামা কাপড় জড়ো করে রাখার মতো জায়গা আমার ঘরে নেই। তো এখন আমি ফুল তুলতে এসেছি, আমার স্নান হয়ে গেছে বুঝতে পারছো তো। চলো ফুলগুলো তুলে নিই, তারপরে পুজো দেবো। ভাত বসিয়ে এসেছি, রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাসও মোচা হয়ে গেছে, ইন্ডাকশানে ভাত বসিয়ে এসেছি। গাছগুলোকে খুব সুন্দর সময় আমি লাগিয়েছি জানো বন্ধুরা, কেননা এই যে বৃষ্টির জলটা পাচ্ছে তো, আর তরতর করে গাছগুলো বড় হচ্ছে। দেখো, ও বাবা, এইটুকু গাছে ঢাল নেই তরোয়াল নেই, কি যেন যুধিরাম, কি ঢাল নেই তরোয়াল নেই যুধিরাম সর্দার সামথিং কিছু একটা এরকম বাঙালি কথা আছে। তো দেখো এই গাছটায় পাতা নেই, ডাল নেই, আবার একটা কুঁড়ি হয়েছে। কি সুন্দর। গোলাপও ফুটছে এদিকে, শীতকাল তো, এখন গোলাপগুলো বোধহয় ফুটবে। আর এই গাছগুলো কত ছোট লাগানো হলো সেদিনকে। কদিন হয়েছে বলো? 1 সপ্তাহও কিন্তু হয়নি, আর গাছগুলো কিন্তু বড় হয়ে গেল। তবে আজকে বেগুনটাকে আমার তুলতেই হবে, কালকে ভুলে গেছিলাম বেগুনটা তুলতে।
বেগুনটা কি সুন্দর লাগছে দেখতে বলো। যাই হোক চলো ফুলটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে নিচে যাই, আবার বেশি রোদ্দুর এসে গেলে আবার আমার কষ্ট। কালকে জানো না কত রাতে ঘুমিয়েছি, পিঠে ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম, যেমন পিঠে ব্যথা করছিল তেমন মাথা আনতো না। রাত্রিবেলা কালকে গরম জল খেয়েছি 1 গ্লাস, সন্ধ্যাবেলা খেয়েছি, কালকে সারাদিন শুধু গরম জলই খেয়ে গেছি। এই চাপা গাছটায় বহুদিন হয়ে গেছে ফুল হয় না, আমি তো ভুলেই গেছিলাম যে আমার একটা চাপা গাছ আছে। চাপা গাছটায় ফুল না দেখতে দেখতে ভুলেই গেছি। এই হচ্ছে আমার চাপা গাছ, কি সুন্দর সুন্দর ফুল হয় জানো এই গাছটায়, কিন্তু বহুদিন হয়ে গেছে ফুল হয় না। হয়তো শীতকালের গাছ এটা, হয়তো এবার হবে। দেখো তো কয়টুকু লাগানো হয়েছিল, কয়টুকু, কি সুন্দর বড় হয়েছে, শুধুমাত্র বৃষ্টির জন্য এত তাড়াতাড়ি বড় হলো। আর এই চৌকিটা শেষ। আমাকে এত কমেন্ট করেছো যে ছাদে একটা টিনের শেড দেওয়ার জন্য, দোলনাটা বাজবে, এই জিনিসগুলো বাজবে, দেখি কি করি। খারাপ বুদ্ধি তো দাওনি, ভালো বুদ্ধি দিয়েছো। কিন্তু অ্যাকচুয়ালি আমি টিনের একটা ঘর করতে চেয়েছিলাম, যে চারিপাশ দিয়ে টিনের একটা ঘর। সেই টিনের ঘরের বাজেটই 40,000 টাকা বলেছে জানো। তারপরে তো সোমনাথ বললো 40,000 টাকা দিয়ে টিনের ঘর করবা, তার থেকে ইটেরই ঘর করে ফেলো একটা। আমি আবার ভাবলাম যে না, এখনও জমি জায়গার কাগজপত্র কিছু ঠিক নেই, জানোই তোমরা, খোলা মনেই বললাম। তো সে কারণে এখন ওসব নিয়ে আমরা ভাবছি না। তবে হ্যাঁ, একটা ছোট্ট টিনের শেড দেওয়া যেতে পারে, ওটাই আশা করি এরকম টাইপের খরচা হবে না, খুবই কমে, খুবই স্বল্প খরচে হয়ে যাবে। দেখি একটা টিনের শেড দেওয়া গেলে বেশ ভালো হয়, দড়ি টাঙিয়ে জামা কাপড়ও মেলা যাবে বর্ষাকালে। চলো নিচে যাই। আমার আজকের ফুল, ঠিক আছে, কতদিন হয়ে গেছে হাতে নেল পালিশ পরি না, হাত পুরো ফাঁকা। ভালো লাগছে অনেক দিন পর হাত ফাঁকা রাখতে, কারণ নেল পালিশ পরে থাকি তো 12 মাস, এখন নেই, ফাঁকা সাদা সাদা, ভালো লাগছে। মেললাম বুঝলে, এই এখানে একটা আর এখানে এইভাবে মেললাম, দেখতেই পেলে। ওইটা যে ওগুলো সব ছোট মাছ, আমি এই যে দরজায় মেলেছি, কারণ কিছু করার নেই, এখন ছাদে যেতে রিস্ক পাচ্ছি না। নিচে নামলাম ফুলটা তুলে, তখন ফুল তোলার সময় বলছিলাম না যে বাইরে কোথাও কোনো মেঘ নেই আকাশে, তারপরে ফুলটা তুলে নিচে নামলাম, পুজোটা দিলাম, পুজোটা দিয়ে গিয়ে বাইরে গিয়ে দেখি আবার মেঘ করেছে। তো এরকম রিস্ক নেওয়া যাবে না, কারণ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, খাওয়া দাওয়া করে শোবো, ভিডিও এডিট করব, ব্লগ পোস্ট করতে হবে, তো এখন এসব চাপ নিলে হবে না। তার জন্য দরজাতেই মেললাম, বৃষ্টি আসবে, মেন গেটে যাবো, সব জামা কাপড় তুলে নেবো। চলো এবার তোমাদেরকে খাবারগুলো সব রান্নাঘর থেকে এই ঘরে নিয়ে আসি, দিয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাই, দেখি আমরা খাওয়া দাওয়া করি, তারপরে শুতে হবে, উঠতে হবে, এডিট করতে হবে, দোকান যেতে হবে। আজকে দোকানে যেতে হবে। তোমরা বেডশিট, শাড়ি প্রচুর অর্ডার দিয়েছো, সেগুলো সব নিয়ে আসতে হবে, কালকে ডিসপ্যাচ করতে হবে। ওই যে বলেছি না, রান্না, খাওয়া, ব্লগিং, সংসার, ব্যবসা, এরকম করে ঘুরছে বৃত্তের মতো। আসলে এটা বহুদিন ঘুরতে না যাওয়ার জন্য এরকম হয়েছে। লাস্ট আমরা ঘুরতে গেছিলাম মে মাসে, না লাস্ট ঘুরতে গেছিলাম ডিসেম্বর মাসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 11 মাস। 11 মাস হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি, ওই জন্য এরকম হচ্ছে। সময় কি বলে, সময় কি যেন বলতে চাচ্ছিলাম, সময় দিয়ে দূর ভুলে গেছি। ডিসেম্বরে যাব। তোমরা তো প্রচুর জায়গার নাম বলেছো, বেশিরভাগই সবাই বলছে কি যেন জায়গাটার নাম, আরে সব কমেন্ট ওই বেশিরভাগ ওই জায়গাটার উপরেই এসছে। আমি আবার জায়গাটা দেখছিলাম, পাহাড় সমুদ্র সবই আছে,
দেখি আসলে আমরা না একটুখানি অফবিট জায়গা চাইছি, মানে কি বলতো, মানে প্রচুর লোকজন বন্ধু বান্ধব মিলে গেলে ওরকম একটা মানে পরিবেশ ঠিক আছে, ওরকম একটা জায়গা ঠিক আছে, কিন্তু দুজনে মিলে গেলে, শুধু বাচ্চাকে নিয়ে দুজনে মিলে গেলে একটা অফবিট জায়গায় ভালো লাগে। ওই পাহাড়ি যে গ্রামগুলো হয়, পাহাড়ের যে গ্রামগুলো হয় না, পাহাড়ের নিচে অফবিট জায়গা, যেখানে খুব শান্ত, কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, শুধু পাহাড় আর পাখির ডাক আর শান্ত পরিবেশ, কোনো মানুষ নেই, নিস্তব্ধ, এরকম টাইপের জায়গা চাইছি আমি। তো অফবিট জায়গা ছাড়া সেটা পসিবল না। দেখি ইউটিউবে আজকে দুপুরবেলা সার্চ করব অফবিট জায়গা, তারপরে একটা কিছু সিলেক্ট করব। চলো তোমাদেরকে এবার দেখাই। এই টিভির সাউন্ড কমা, তোমাদেরকে দেখিয়ে ফোনটা চার্জে দেবো। ফোনে চার্জ দরকার এখন আমার, ভাত খেয়ে উঠে শুয়েই তো লাগবে। এই যে পেঁয়াজকলি ভাজা, ধইনা পাতা বাটা, বাঁধাকপির ঘন্ট, আর পেঁয়াজ দিয়ে মসুরির ডাল। এই যে আউ বাবারই ছ্যাঁকা লাগবো, পেঁয়াজ দিয়ে মসুরির ডাল ছ্যাঁকা লাগলো ওই যে হাতে। এখানে গরম ভাত। তো আজকে নিরামিষ পদ, নিরামিষ রান্না বান্না। বলো তোমাদের কোনটা দেখে লোভ লাগছে? কোনটা কোনটা? তার মানে আপনি এই দুটো খাবেন, তাই তো? সোমনাথ আজকে সবই খাবে, সোমনাথের বাজ নেই, আমি তো সবই খাই, আমার কথা বাদই দিলাম। চলো খাওয়া দাওয়া করে নি, ফোনটা চার্জে বসাতো বাবা। বন্ধুরা মা এসেছে, আর মা এই যে দেখো খিচুড়ি আর লাবড়ার তরকারি নিয়ে আসছে। এটা মনে হচ্ছে কোনো পুজোর ভোগ টোগ হবে, তো এটা খেয়ে নিই। আর আমি পুরো রেডি হয়ে গেছি, আসছি, তারাও একটুখানি টেস্ট করে নিই। মেয়ে ভালোবাসে, মেয়ে খাবে। তো বন্ধুরা আমি রেডি, বেরিয়ে পড়েছি এখন দোকানের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। এই যে এই ড্রেসটা পরে নিয়েছি, ঠিক আছে, স্টোল নিয়ে নিলাম সাথে, শীত টিত করে তো ফেরার সময়, সন্ধ্যের পরে হাই রোডে ভালোই ঠান্ডা লাগে। তো বন্ধুরা আর কি করা যাবে বলো তো, ভূতের মতো সেজে বাড়ির থেকে বেরিয়েছি তোমাদের অর্ডারের মালগুলোকে জাস্ট নিয়ে আসবো। ওমা, এ তো রাস্তায় বেরিয়ে দেখি জগদ্ধাত্রী পুজোর সেই জমজমাট ব্যাপার একটা। আসলে আমি তো কোনোদিনও জগদ্ধাত্রী পুজোর সময় বাড়ি থেকে বেরোইনি, ওই জন্য বুঝতেও পারিনি যে রানাঘাটে না হলেও, মানে আমাদের রানাঘাটে কোনো রকম জাঁকজমক থাকে না, ওই জন্য আমি ভাবতেও পারিনি যে রানাঘাটের বাইরে কোথাও গেলে এই রকম জাঁকজমক দেখতে পাবো রাস্তাঘাটে। এত বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, সত্যি এটা আমার জানার বাইরে।
বাইরে। যদি জানতাম তাহলে আর ভূতের মতো সেজে বেরোতাম না, একটু সেজে গুজেই বেরোতাম। একবারে রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যেত। তো আর কি করা যাবে, আমি এখন কোনো রকমে চোখ মুখ লুকিয়ে জাস্ট তোমাদের অর্ডারের জিনিসগুলো আনতেই যাচ্ছি। ঠিক আছে, এইটুকু ছোট্ট কাপে করে দুধ চা খেলে কিছু হয় না, ছোট্ট একদম ছোট্ট। এই দেখো আমার একটা আঙুলেরও হাফ, দেখেছো? আমার ভিডিওতে ভরে গেছে আমি নাকি লিপস্টিক দিয়ে কালকে রান্না করছিলাম। কেন, কি জ্বালা! সোমনাথ তো ভেবেছে ওটা লিপস্টিক, তো তোমাদের কি দোষ? ওটা লিপ বাম, বেবি লিপস পাওয়া যায়, লিপ বাম। হয়ে গেছে আমাদের কাজ, বেরোবো। তো বন্ধুরা তারপরে কিন্তু আমার বাড়ি যাওয়ার পথে একটু রিয়াঙ্কাদের বাড়িতে ঢুকেছিলাম, যেহেতু আমার আইব্রো করা হচ্ছিল না। তোমাদেরকে বলছিলাম যে আমার আইব্রো করব নাকি মানে পার্লারে গিয়ে করব নাকি রিয়াঙ্কার কাছে কী করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম দোকানে যখন যাচ্ছি, তো দোকান থেকে ফেরার পথেই তো ওদের বাড়ি পড়ে, তো একবারে ওর কাছ থেকেই করে আসবো, আর পুচকু সোনাটাকেও দেখে আসবো, ওদের সাথে একটু আড্ডাও দিয়ে আসবো, এই আর কি। তো চলো, আমার এখন আইব্রোটা করা হয়ে গেলে বেশিক্ষণ বসবো না, তারপরে এখান থেকে সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমো করবো। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে এখানে মালের প্যাকেট রয়েছে, চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে আসছি পরে। মাকে আজকেও সবজি কাটতে বসিয়ে দিয়েছিলাম, মানে বেরোনোর সময় মাকে বলেছিলাম যে তুমি সবজি কেটে রেখো কালকের জন্য, কালকে একটু ভেজ ডাল করব। মেয়ে খেতে চেয়েছে ভেজ ডাল, সোমনাথও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ভেজ ডাল হবে। ওই জন্য ওই গাজর, বিনস আর ফুলকপি কেটে রাখতে বললাম। আমি কালকে মটরশুঁটি আর মটরশুঁটি আর পনিরটা রেডি করে নেবো, দিয়ে সব কিছু দিয়ে ভেজ ডাল করবো। তার সাথে দেখি আর কি করি, একটু বেগুনি করতে পারলে খুব ভালো হতো, যদি না পারি তাহলে ডিমের মামলেট করে রেখে দেবো। যাই হোক, কালকের চিন্তা কালকে, এখন আপাতত আমি চেঞ্জ করে আসছি পরে। সব কাজ কমপ্লিট। সোমনাথ ডিনার করে হাঁটতে চলে গেল, আমারও রাত্রের ভাত খাওয়া হয়ে গেল, আমার মেয়েরও ভাত খাওয়া হয়ে গেছে। জায়গাটা একটু মুছলাম, পরিষ্কার করলাম, একটু বাসনগুলো সব জড়ো করে রাখলাম, ডাস্টবিনটাও আজকে মাছতে নামিয়ে দিলাম। আর এখানে এই যে সবজিগুলো মা কেটে দিয়েছে, ঢেকে রাখলাম। রান্নাঘর পুরো মুছে নিলাম। দিদি এসে সকালে বাসনগুলো মেজে উবুর করে দেবে। আর ছোট ঘরের বিছানার উপরে একদম মানে রাজ্যের জিনিস ছিল, মানে দোকান থেকে এসে সবাই যে যেমন পেরেছে বিছানার উপরে সব নামিয়েছে। বিছানাটা ঝাড়লাম, আর এই ঘরে আমাদের বিছানাও হয়ে গেছে। এখন জাস্ট আমি শোবো। মা পজ কর, এখন জাস্ট আমি শোবো। এই যে বিছানা কমপ্লিট। এবার ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। সবার প্রথমে দেখাই, এটা আমি এখন ধরবো না, দূর থেকে দেখাচ্ছি, যেহেতু রান্নাঘর পরিষ্কার করে আসলাম, এই নাইটি পরে ধরবো না। এখানে রয়েছে বড়মার প্রসাদ, নৈহাটির বড়মার প্রসাদ রয়েছে, রিয়াঙ্কা দিয়েছে। আর এই লাল চেলিটা কোথায় বাঁধবো বলো তো? আমি ঠিক করেছি, এটা হচ্ছে আমাদের মেন গেটে বাঁধবো, মানে আমার ঘর বারান্দা দিয়ে ঢুকতে মেন গেট, ওই দরজায় বাঁধবো। খুব ভালো হবে না, মানে একটা সবসময় বেশ মনে হবে যে না, আমার দরজা দিয়ে কখনো কোনো খারাপ কিছু ঢুকতে পারবে না, খারাপ শক্তি কিছু ঢুকতে পারবে না, সবসময় একটা পজিটিভ মানে পজিটিভ ঢুকবে, নেগেটিভ কিছু ঢুকবে না, এটা মনে হবে একটা মানসিক শান্তি। ওই জন্য ওই জেলিটা ও জিজ্ঞেস করছিল নিবি, এলাম হ্যাঁ দে। তারপরে কোথায় রাখা যায় ওটাই মাথায় আসলো, মেন দরজায় বেঁধে দেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আগেই বলে দিচ্ছি, কেউ স্ক্রিনশট মারবে না, কেউ আমাকে বলবে না যে এরকম আমাকে এনে দিতে হবে, আমার চাই আমাকে এনে দিতে হবে, কেউ বলবে না। এক পিস ছিল, আমি নিয়ে নিয়েছি, নেই আর তোমাদেরকে দেওয়ার মতো। ক্লিয়ার? এবার দেখাই, কি করে দেখাবো, দাঁড়া তুই একটু ভিডিও করে দিবি, শাড়িটা দেখাই। এই যে চিনন শাড়ি, চিনন শাড়ি আমার কাছে প্রচুর রয়েছে, তোমরা অর্ডার করতে পারো, কিন্তু এইটা পাবে না, বুঝতে পেরেছো? হলুদ রঙের একটা মা পুজোর সময় দিয়েছিল চিনন শাড়ি, আর আজকে এই চিনন শাড়িটা দেখে না আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি বললাম যে আরো আছে, তাহলে রিলস করে নিয়ে আসতাম, তোমাদেরকেও দেখাতে পারতাম, ব্যবসার জন্য বিক্রি করতে পারতাম। বললো যে না, এইটা একটাই আছে, আমার ভাগ্যটা দেখো, এটা একটাই আছে, তো তোমাদেরকে দিতে পারবো না।
শাড়িটা কেমন জানিও, চিনন শাড়ি বলে এগুলোকে, ব্যাপক সুন্দর। আমার যা পছন্দ হয়েছে না, এই বেগুনি কালারের ব্লাউজ দিয়ে একদিন পরবো শাড়িটা। এই আমার আলমারি ভর্তি শাড়ি, আমি মরলে যে শাড়িগুলো কি হবে বন্ধুরা, ওই টেনশন করেই আমার আত্মা মুক্তি পাবে না, আমার আত্মা ঘুরে ঘুরে বেড়াবে আমার আলমারির চারপাশে গোল করে। চলো, আমার শাড়ির ভান্ডারে আরো একটা শাড়ি যোগ হলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও মচমচ আওয়াজ করছে বলে ওই ভেবো না আবার শাড়িটা মচমচ করছে, শাড়ির ভিতরে কাগজ ঢোকানো রয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।